কারেকশন বোর্ড কোশ্চেন সলভ অনার্স বোর্ড কোশ্চেন 2010 2011 2012 অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ। তো আজকে আমি তোমাদেরকে অনার্স সেকেন্ড ইয়ারে 2010 2011 এবং 2012 সালে যে কারেকশনগুলো এসেছিল সেগুলো আমি এখন সলভ করে দিব সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে। তার আগে একটি কথা বলে নেই, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ নিয়ে খুব টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করছে রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ডনোট স্পেশাল সাজেশন এবং অ্যান্সার। স্ক্রিনের মধ্যে তোমরা যে হ্যান্ডনোটটি দেখতেছো এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। এই হ্যান্ডনোটটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং কোনো বইও ক্রয় করতে হবে না। তোমরা যদি এই বইটি নিয়ে বাসার মধ্যে পড়ো তাহলে তোমরা খুব সহজে 8 থেকে 10 দিন পরেই এই পুরো সিলেবাসটি কমপ্লিট করতে পারবা। এই হ্যান্ডনোট সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরে আই বাটনে ক্লিক করে এই হ্যান্ডনোট সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারো। তো এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। এই হ্যান্ডনোটটির মধ্যে প্যাসেজ রাইটিং, গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট সব কিছু খুব সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে দেওয়া আছে। তোমরা যদি 8 থেকে 10 দিন পড়ো তাহলে তোমরা খুব সহজে কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারে খুব সহজেই পাস করতে পারবা। অনার্স বোর্ড কোশ্চেন 2012। তো 2012 সালে তোমাদের যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এই নাম্বারে তোমাদের এসেছিল ওয়ান শুড ডু হিজ ডিউটি। এর অ্যান্সারটি হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এর ব্যাখ্যাটি হলো ওয়ান ডট ডট ওয়ান্স। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ওয়ান দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই ওয়ান্স দিতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে হিস, তো হিসের পরিবর্তে তোমাদেরকে অবশ্যই ওয়ান্স দিতে হবে। ব্যাখ্যাটি হলো ওয়ান ডট ডট ওয়ান্স। তো ফুল বাক্যটি হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তোমাদের বি নাম্বার এসেছিল ইট ইজ রেইনিং ফর এ উইক। এর অ্যান্সারটি হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। এর ব্যাখ্যাটি হলো ফর প্লাস টাইম। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ফর প্লাস টাইম থাকলে সেই টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা দেখো এখানে আছে ফর এ উইক মানে ফর প্লাস টাইম অর্থাৎ এক সপ্তাহের কথা এখানে বলা হয়েছে। তাহলে বুঝতে হবে এই টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা অবশ্যই তোমাদেরকে এখানে সাহায্য করে দেবে হিসেবে হ্যাভ অবলিক হ্যাজ এই দুটোর মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইট। ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে তোমাদেরকে অবশ্যই এর সুযুক্ত সাহায্যকারী ভাব নিয়ে আসতে হবে। তো হ্যাভ এবং হ্যাজের মধ্যে এর সুযুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাজ। এই কারণে এখানে নিয়ে এসেছি হ্যাজ বিন। এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা দেখো এখানে রেইনিং অর্থাৎ এই রেইনের সাথে আইএনজি যোগ করাই আছে, সূত্রে আমরা এখানে আর আইএনজি যোগ করব না। তো রেইনিং ওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিয়েছি ফর এ উইক। তো অ্যান্সারটি হলো ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। তোমাদের সি নাম্বার এসেছিল হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। এর অ্যান্সারটি হবে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। এর ব্যাখ্যাটি হলো ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। তো তোমরা দেখো এখানে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতে ইংরেজিতে কথা বলে। তো তোমরা দেখো ইংলিশ কিন্তু এখানে ভাষা এবং এই ইংলিশ এখানে হলো জাতি। তো জাতির আগে আর্টিকেল আমি এখানে দা বসিয়েছি কিন্তু ভাষার আগে কোনো আর্টিকেল বসানো যাবে না। এই কারণে এর অ্যান্সার হবে স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এবার আসি ডি নাম্বারে। তো তোমাদের ডি নাম্বারে এসেছিল ওয়েট হার আনটিল আই ডু নট কাম। এর অ্যান্সারটি হবে ওয়েট হার আনটিল আই কাম। এর ব্যাখ্যাটি হলো আনটিল হলো নেগেটিভ এবং এরপরে কখনোই নট বসানো যাবে না এবং ডু ডাজ ডিড যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে আনটিল, আর আনটিলের পরে কখনোই তোমাদেরকে নট বসানো যাবে না এবং আনটিলের পরে যদি ডু ডাজ ডিড এই তিনটির যে কোনো একটি সাহায্যকারী ভাব থাকে তাহলে সেটি অবশ্যই তোমাদেরকে তুলে দিতে হবে। এই কারণে এখানে আমি লিখেছি আনটিল, এখানে আইটি আমি এখানে ঠিক রাখলাম এবং ডুটি আমরা তুলে দেবো এবং নটটিও আমরা তুলে দেব, কারণ আনটিলের পরে কখনোই ডু এবং নট থাকবে না। এই কারণে এখানে অ্যান্সার হবে আনটিল আই কাম। ফুল বাক্যটি হলো ওয়েট হার আনটিল আই কাম। এবার আসি ই নাম্বারে। তো ই নাম্বারে তোমাদের এসেছিল দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট। এর অ্যান্সারটি হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। এর ব্যাখ্যাটি হলো প্রিফারেবল শব্দটি নিজেই কম্পারেটিভ, তাই এর পূর্বে মোর ব্যবহার করা যাবে না।
এবং এরপরে দেন না হয়ে টু ব্যবহার করতে হবে। তো অবশ্যই তোমরা মনে রাখবে প্রিফারেবলটি নিজে কিন্তু হলো কম্পারেটিভ, আর প্রিফারেবল যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই তার সামনে মোর বসানো যাবে না, এবং তারপরে যদি দেন থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেনের পরিবর্তে টু বসাতে হবে। তো আমি এখানে মোরটি এখানে বাদ দিয়ে দিয়েছি অ্যান্সার লেখার সময়, এবং দেনের পরিবর্তে এখানে টু বসিয়ে দিয়েছি। এই কারণে এখানে অ্যান্সার হবে দিস ইজ প্রেফারেবল টু দ্যাট। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারটি হলো স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য বেল রিং। এর অ্যান্সারটি হবে স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য বেল র্যাং। এর ব্যাখ্যাটি হলো নো সুনার। কোনো বাক্যের মধ্যে যদি নো সুনার থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ডট ডট দেন দিতে হবে, এবং এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে যদি তোমাদের কোনো বাক্যের মধ্যে তোমরা হার্ডলি অবলিক স্কার্সলি দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই হোয়েন দিতে হবে এবং তার পরের টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে স্কার্সলি এই ওয়ার্ডটি, তো অবশ্যই তোমাদেরকে এখানে ডান না দিয়ে হোয়েন দিতে হবে এবং এর পরের টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না এবং মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। তো তোমরা দেখো এখানে আছে রিং, তো রিং এর পাস্ট ফর্ম হলো র্যাং, এই কারণে এখানে আমি দিয়েছি র্যাং, এবং এখানে হবে হোয়েন। হোয়েনটি হবে স্কার্সলির কারণে, এবং হোয়েনের পরে অবশ্যই তোমাদেরকে পাস্ট টেন্স করতে হবে। আমি এখানে হোয়েন বসিয়ে দিলাম এবং এরপরের টেন্সটি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স রূপান্তর করে দিলাম। জি নাম্বারে তোমাদের এসেছিল 5 অফ দ্য থিভস অ্যাকসেপ্ট অ্যান্ড টু কট। এর অ্যান্সার হবে 5 অফ দ্য থিভস অ্যাকসেপ্ট অ্যান্ড টু ওয়ার কট। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বটি প্লুরাল বসাতে হবে। আর একটি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল শিখেছিলাম, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে আছে প্রিপোজিশন অফ, তো অবশ্যই প্রিপোজিশনের আগের অংশটি হবে তোমাদের সাবজেক্ট। তোমরা দেখো এখানে আছে 5, তো 5 হলো মানে হলো 5, আর 5 হলো প্লুরাল। তো অবশ্যই দেখতেছো সাবজেক্টটি হলো প্লুরাল, তাহলে অবশ্যই তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে কিন্তু টু এর পরে কোনো সাহায্যকারী ভাব বসানো নাই, তো অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাব এখানে বসাতে হবে। তো সাহায্যকারী ভাব হলো এম ইজ আর ওয়াজ ওয়ার। তো এম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে তোমাদেরকে অবশ্যই এখানে ওয়ার বসাতে হবে, আর বসানো যাবে না, কারণ এরপরে তোমাদের দেখো এখানে আছে কট, আর কট হলো পাস্ট ফর্ম। তো অবশ্যই তোমাদেরকে এখানে আর না হয় এখানে তোমাদেরকে ওয়ার দিতে হবে, কারণ এরপরে পাস্ট ভার্বের যে ফর্মটি সেটি পাস্ট ফর্মে আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2011। তো 2011 সালে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এতে এসেছিল হি ডাইড অফ দ্য কান্ট্রি। এর অ্যান্সারটি হবে হি ডাইড ফর দ্য কান্ট্রি। এর ব্যাখ্যাটি হলো দেশের জন্য কেউ মারা গেলে প্রিপোজিশন ফর বসে। তো তোমরা দেখো হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। তো অবশ্যই তোমরা উপরে দেখো আছে প্রিপোজিশন অফ, আর দেশের জন্য মারা গেলে অবশ্যই প্রিপোজিশন অফের পরিবর্তে ফর বসাতে হবে, এই কারণে এখানে প্রিপোজিশন ফর হবে। তো অ্যান্সারটি হবে হি ডাইড ফর দ্য কান্ট্রি। এরপরে আসি বি নাম্বারে। তোমাদের বি নাম্বারে এসেছিল ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। এর অ্যান্সারটি হবে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। এর ব্যাখ্যাটি হলো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে ইট ইজ হাই টাইম, এরপরে দেখো আছে সাবজেক্ট উই, তো অবশ্যই তোমাদেরকে যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম করতে হবে। তো স্টার্ট ভার্বের পাস্ট ফর্ম হলো স্টার্ট, এই কারণে এখানে অ্যান্সার হবে স্টার্ট আওয়ার জার্নি। তো ফুল বাক্যটি হবে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। এবার আসি সি নাম্বারে। তো তোমাদের সি নাম্বারে এসেছিল হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এর অ্যান্সারটি হবে হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে। এর ব্যাখ্যাটি হলো কম্পারেটিভলি এর পরে কম্পারেটিভ ডিগ্রি বসে না। তো তোমরা দেখো এখানে কিন্তু বেটার আছে, তো বেটারের অবশ্যই এটি হলো কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এখানে বসানো যাবে না, তো বেটারের পরিবর্তে আমি এখানে দিয়েছি ওয়েল। এখানে অ্যান্সারটি হবে ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে। এবার আসি ডি নাম্বারে। তো তোমাদের ডি নাম্বারে এসেছিল ডেট ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসগ্রেস। এর অ্যান্সারটি হবে ডেট ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। এর ব্যাখ্যাটি হলো প্রিফারেবল শব্দটি নিজেই কম্পারেটিভ, তাই এর পূর্বে মোর ব্যবহার করা যাবে না, এবং এরপরে যদি দেন থাকে তাহলে দেনের পরিবর্তে তোমাদেরকে টু দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে প্রিফারেবল, তো প্রিফারেবল যেহেতু নিজেই কম্পারেটিভ তাই তার পূর্বে মোর বসানো যাবে না, তাই আমি অ্যান্সার লেখার ক্ষেত্রে এখানে আমি মোরটি বাদ দিয়েছি, এবং এরপরে দেন না হয় তোমাদেরকে সর্বদা টু বসাতে হবে। তো আমি এখানে দেনের পরিবর্তে
টু বসিয়ে দিয়েছি। এখানে অ্যান্সারটি হবে ডেট ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। এবার আসি ই নাম্বারে। তো ই নাম্বারটি হলো দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। এর অ্যান্সারটি হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এর ব্যাখ্যাটি হলো বসার আসন, অর্থাৎ বসার আসনের যে ইংরেজি সেটি হলো রুম, প্লেস না। তো তোমরা দেখো এখানে আছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, তার মানে বেঞ্চের মধ্যে কোনো বসার আসন নেই। তো বসার আসনের ইংরেজিটি হবে রুম, প্লেস না। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে প্লেস দেখো তাহলে তোমরা রুম বসিয়ে দিবা। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারে এসেছিল উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর। এর অ্যান্সারটি হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। এর ব্যাখ্যাটি হলো উড ইউ মাইন্ড এর পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে, এবং যদি টু থাকে তাহলে বাক্যের মধ্যে সেই টুটি তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে উড ইউ মাইন্ড, তো অবশ্যই আমি এখানে লিখেছি উড ইউ মাইন্ড। এরপরে এখানে আছে টু, তো আমি টুটি তুলে দিয়েছি। এরপরে এখানে দেখো আছে ক্লোজ, তো ক্লোজের সাথে আমি আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেল ক্লোজিং দ্য ডোর। অ্যান্সার হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। এরপরে জি নাম্বারে এসেছিল মিস্টার আলী ওয়াজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট। এর অ্যান্সারটি হবে মিস্টার আলী ওয়াজ রিজাইন্ড দ্য পোস্ট। এর ব্যাখ্যাটি হলো রিজাইন এর পরে কখনোই প্রিপোজিশন বসানো যাবে না। রিজাইন ভার্বের পরে কখনোই তোমাদেরকে প্রিপোজিশন দেওয়া যাবে না। তো তোমরা দেখো এখানে আছে রিজাইন্ড, এরপরে আছে ফ্রম প্রিপোজিশন। তো অ্যান্সার লেখার সময় অবশ্যই তোমাদেরকে ফ্রমটি বসানো যাবে না। এই কারণে আমি এখানে রিজাইন্ড এর পরে প্রিপোজিশন ফ্রম নেইনি। তো এখানে অ্যান্সারটি হবে মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড দ্য পোস্ট। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2010। তো 2010 সালে তোমাদের যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো প্রথমে এ নাম্বারে তোমাদের এসেছিল দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার নট গুড। এর অ্যান্সারটি হবে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, অবশ্যই তোমাদেরকে ভার্বটি বসাতে হবে সিঙ্গুলার। তো তোমরা দেখো আমি তোমাদেরকে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের রুল শিখেছিলাম, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে আছে প্রিপোজিশন অফ, তো অফের আগের অংশ হবে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট দেখো দ্য কোয়ালিটি, তো দ্য কোয়ালিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তোমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তো ওয়াজ এবং ওয়ারের মধ্যে সিঙ্গুলার ভার্ব হলো ওয়াজ, এই কারণে এখানে অ্যান্সার হবে ওয়াজ, অর্থাৎ ফুল বাক্যটি হবে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। এবার আসি বি নাম্বারে। তো বি নাম্বারটি হলো নাইদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম। এর অ্যান্সারটি হবে নাইদার মাই ফ্রেন্ড নর আই অ্যাম টু ব্লেম। এর ব্যাখ্যাটি হলো নাইদার নর, অর্থাৎ নাইদার ডট ডট নর এর পরের অংশ হবে সাবজেক্ট, আর সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে অবশ্যই ভার্বটি বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে নাইদার এবং এরপরে আছে নর, তাহলে বুঝবে এর পরের অংশ সাবজেক্ট। তো এর পরের অংশ কি, এখানে আছে আই, এটি হলো সাবজেক্ট। আর তোমরা জানো আই এর সাথে কখনো আর বসে না, আই এর সাথে সবসময় এম বসাতে হয়, এই কারণে এখানে অ্যান্সার হবে আই অ্যাম। ফুল বাক্যটি হবে নাইদার মাই ফ্রেন্ড নর আই অ্যাম টু ব্লেম। এবার আছে সি নাম্বার। তো সি নাম্বারটি হলো ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল। এর অ্যান্সারটি হবে ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার। এর ব্যাখ্যাটি হলো তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটি মনে রাখো, ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ইনফর্ম দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে আগে ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে, এরপরে যদি বাকি অংশ থাকে তাহলে বাকি অংশটি বসাতে হবে। তো দেখো এখানে আছে ইনফর্ম, এরপরে অবশ্যই তোমাদেরকে ব্যক্তি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো দিস ম্যাটার দ্য প্রিন্সিপাল, তো দ্য প্রিন্সিপাল হলো ব্যক্তি, তো অবশ্যই ইনফর্মের পরে আমি দ্য প্রিন্সিপাল ব্যক্তিটি এখানে নিয়ে আসলাম, এরপরে অফ বসালাম, এরপরে বাকি অংশ দিয়ে দিলাম। তো এখানে বাকি অংশ হলো দিস ম্যাটার, তো আমি এখানে বসিয়ে দিলাম দিস ম্যাটার, এবং টু থাকলে টুটি তোমাদেরকে তুলে দিতে হবে। তো অ্যান্সারটি হবে ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার। ব্যাখ্যাটি হলো ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। এবার আসি ডি নাম্বারে। তো তোমাদের ডি নাম্বারে এসেছিল আই ওয়াজ ইউজ টু টেক টি এভরিডে। এর অ্যান্সারটি হবে আই ইউজ টু টেক টি এভরিডে। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো বাক্যের শেষে এভরি প্লাস টাইম থাকে তাহলে বুঝতে হবে সে টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব থাকে না। তো তোমরা দেখো এখানে আছে এভরি প্লাস টাইম, অর্থাৎ এভরি ডে, তাহলে বুঝতে হবে এর কোনো সাহায্যকারী ভাব থাকবে না। তো তোমরা দেখো এখানে আছে ওয়াজ, তো অবশ্যই তোমাদেরকে ওয়াজটি বসানো যাবে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভাব থাকে না। এরপরে অবশ্যই তোমাদেরকে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তোমরা দেখো এখানে আছে ইউজ টু, তো এরপরে দেখো এখানে টেক, টেক হলো ভার্বের বেস ফর্ম, তো এখানে টেক কি থেকে থাকবে। অ্যান্সারটি হবে আই ইউজ টু টেক
টি এভরি ডে। এবার আসি ই নাম্বারে। তো ই নাম্বারটি হলো আই স এ ডেড কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড। এর আনসারটি হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। এর ব্যাখ্যাটি হলো হোয়াইল এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হোয়াইল, তো অবশ্যই তোমাদেরকে যে ওয়ার্ডটির সাথে আইএনজি যোগ করা আছে সেই ওয়ার্ডটি তোমাদেরকে আগে নিয়ে আসতে হবে। তো এখানে হোয়াইল আছে, তো হোয়াইলের পরে আমি নিয়ে আসলাম, এখানে দেখতে আছে ওয়াকিং, তো এই ওয়ার্ডটি আমি এখানে নিয়ে আসলাম হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড। এরপরে যে বাক্যটি সেই বাক্যটি দিতে হবে, তো আমি এখানে সেই বাক্যটি বসিয়ে দিলাম আই স এ ডেড কাউ। এবার আসি এফ নাম্বার। তো এফ নাম্বারটি হলো হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পোর। এর অ্যান্সারটি হবে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পোর। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সের রুলটি শিখেছিলাম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, উড হ্যাভ ভার্বের পিপি হবে। তো তোমরা দেখো এখানে আছে হ্যাড, এরপরে সাবজেক্ট আছে এবং ভার্বের পিপি। দেখো এখানে আছে বিন, বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বিন, এ রিচ ম্যান, এই স্ট্রাকচারটি ঠিক আছে। তাহলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে উড হ্যাভ ভার্বের পিপি। তো তোমরা দেখো এখানে আছে উড হ্যাভ এবং এখানে আছে হেল্প। তো হেল্পের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো হেল্প, এই কারণে এখানে অ্যান্সার হবে হেল্প দ্য পোর। ফুল বাক্যটি হবে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পোর। এবার আসি জি নাম্বারে। তো জি নাম্বারটি হলো হি রিজেম্বলস টু হিজ ফাদার। এর আনসারটি হবে হি রিজেম্বলস হিজ ফাদার। এর ব্যাখ্যাটি হলো রিজেম্বলস এর পরে প্রিপোজিশন বসানো যাবে না। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে রিজেম্বলস এই ওয়ার্ডটি দেখো, তাহলে এরপরে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে সেই প্রিপোজিশনটা তোমরা বসাবে না। তো তোমরা দেখো এখানে রিজেম্বলস এর পরে টু আছে, তো অ্যান্সার লেখার সময় আমরা টু দিয়ে তুলে দিয়েছি, কারণ রিজেম্বলস ওয়ার্ডের পরে প্রিপোজিশন বসানো যায় না। তো তোমাদের নেক্সট ক্লাসটি হবে কারেকশন অনার্স বোর্ড কোশ্চেন 2007, 2008, 2009। তো আমি তোমাদের নেক্সট ক্লাসটিতে 2007, 2008 এবং 2009 সালে যে কারেকশনগুলো এসেছিল সেগুলো সলভ করে দিব। তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে সিম্পলি উপরে আই বাটনে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো।